আমি সালমা, আমার পরিবারের বড় মেয়ে। পরিবারের সবাই আমাকে প্রচন্ড ভালোবাসতো। সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার বাবা। ছোটবেলায় আমি অনেক জেদ করতাম, কিন্তু কেউ আমাকে কিছুই বলতো না। যদিও আমার মনে নেই, তবে দাদি নানিদের কাছে গল্প শুনেছি। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা একদিন আমাকে একটা চড় মেরেছিল, আর তাই আমার বাবা আমাকে রেখে আমার মাকে তাড়িয়ে দেয় আর সিদ্ধান্ত নেয় আমার মাকে ডিভোর্স দিয়ে দিবে। এভাবে প্রায় 3 মাস কেটে যায়। তারপর আমার দাদি আমার বাবাকে বুঝিয়ে আবার মাকে বাড়িতে নিয়ে আসে। অনেক আদরের সন্তান ছিলাম। যখন ক্লাস 8-এ পড়ি তখন একদিন হঠাৎ আমাকে দেখতে আসে, আর ওদের পছন্দ হয়ে যায়। তখন ওই মুহূর্তে সবাই সিদ্ধান্ত নেয় যে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি এমনিতে জেদি হলেও সবাইকে সম্মান করতাম। আর ওই যে বড়দের মুখে শুনেছি, প্রেম করে বিয়ে করলে নাকি জীবনে সুখী হওয়া যায় না, তাই বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। নিজের একটা পছন্দ ছিল, কিন্তু ওই মুহূর্তে বলার সুযোগ বা সাহস কোনোটাই আমার ছিল না। সেদিন ওই মুহূর্তে আমার বিয়ে হয়ে যায়। তার 15 দিন পরে আমাকে তুলে নিয়ে আসা হয় শ্বশুর বাড়িতে। এখানে এসে সম্পূর্ণ নতুন পরিবেশ, এক একজনের এক এক রকমের কথা। ভালো লাগছিল না, তবুও মানিয়ে নিতে হচ্ছিল। আমি তো বাবার বাড়ি থেকে কোনো কাজ শিখে আসিনি, তাই শ্বশুর বাড়িতে একটু সমস্যা হচ্ছিল। আমার স্বামী অনেক ভালো মানুষ, এমনিতে সবার কাছে খারাপ হলেও আমার কাছে সে অনেক ভালো। আমার সব কাজে সে হেল্প করতো, আমাকে রান্না করে দিত। বাজার থেকে মাছ মুরগি আনলে সে নিজেই কাটতো। আমাকে কেউ কিছু বললে আমি ওকে কখনোই বলতাম না, কারণ ও কাউকে ছাড় দিত না। অশান্তির ভয়ে আমি চুপ করে থাকতাম, তবুও কিভাবে যেন ও সবটা বুঝে যেত। তখন বাড়ির সবার কাছে জিজ্ঞেস করতো আমার কি হয়েছে। যদি কোনো কারণ খুঁজে পেত তাহলে সবাইকে অনেক বকাঝকা করতো, সেটা হোক ওর বাবা, ওর মা বা অন্য কেউ। বিয়ের কিছুদিন পর থেকেই দেখতাম ও অনেক রাত করে বাসায় আসে। আমি জিজ্ঞেস করলে বলতো এমনিতে বন্ধুদের সাথে আড্ডা দিই। আমি কিছু বলতাম না। কিছুদিন পরে জানতে পারি ও জুয়া খেলে। আমি জিজ্ঞেস করলাম, ও বলল আরে সমস্যা নাই, এটা ছোটখাটো খেলা, আমি বন্ধুদের সাথে মিলে খেলি, এতে সমস্যা হবে না। কিছুদিন পরে জানতে পারি ও মানুষের সাথে ঝগড়া করে, মারামারি করে, মিথ্যা কথা বলে, মানুষের সাথে অন্যায় করে, সারাদিন এসব করেই কাটায়। এসব শুনে আমার প্রচন্ড মন খারাপ হয়ে যায়। আমি ওকে জিজ্ঞেস করলে ও প্রচন্ড রাগারাগি করে, তবুও আমি মেনে নিয়েছি, কারণ সে আমাকে প্রচন্ড ভালোবাসে। আর এরপর থেকেই ও আর কোনো কাজ করতো না, আমাকে মায়ের বাড়ি থেকে টাকা এনে দিতে বলতো। ও যখন যেটা চাইতো আমার বাবা মা ওকে সেটাই দিত। আর এর একমাত্র কারণ ছিল ও আমাকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু দিনে দিনে ওর চরিত্র আরো বেশি খারাপ হতে থাকে। ও একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। তবে এটা নতুন নয়, বিয়ের আগেও বহু মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক করেছে। আর ওর পরিবারের মানুষজন এটা জানতো, আর তারা জানতো বলেই একদিনের মধ্যে আমার সঙ্গে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিয়েছে। কারণ আমার পরিবার যদি এগুলি জানতো তাহলে কখনোই তাদের মেয়ে এখানে বিয়ে দিত না। আমার বাবা মাকে সবকিছু জানানোর পরে তারা এখান থেকে আমাকে ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু আমি যেতে রাজি হইনি। তাই আমার বাবা মা আমাকে আর জোরও করেনি। আমার বিশ্বাস ছিল আজ নয়তো কাল ও ঠিক একদিন ভালো হবে। এর মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। একে তো এই অবস্থায় কিছুই খেতে পারতাম না, তারপরেও আবার ঠিক মতো বাজারও করতো না। কতদিন না খেয়ে থেকেছি। ভাত জুটলে তরকারি জুটতো না, আবার কখনো কখনো তো কালো জিরা ভর্তা করেও খেয়েছি। কালো জিরা না থাকলে পেঁয়াজ রসুন মরিচ ভর্তা করে খেয়েছি। বছরে 2টা ঈদ, ঈদে কখনোই নতুন কাপড় পেতাম না, তারপরও কখনোই কিছু বলতাম না। কই থেকে যে আমার এত ধৈর্য আসলো আমি নিজেই অবাক হয়ে যেতাম। দেখতে দেখতে আমার 9 মাস পূর্ণ হয়ে যায়। আমার ডেলিভারির সময় ও কিংবা ওর পরিবার থেকে একটা টাকাও খরচ করেনি, সম্পূর্ণ খরচ আমার বাবা মা দিয়েছে। আমার সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান হয়। আর আমার বাচ্চা হওয়ার পরে মা বাবার থেকে টাকা আনার পরিমাণ আরো বেড়ে যায়। বাচ্চার কোনো অসুস্থতা, বাচ্চার দুধ কেনা, আমার কোনো খরচ কিংবা সংসারের খরচ পুরোটাই এখন বাবা মার থেকে আনতে হয়। কারণ ও সারাদিন মেয়েদের সাথে গল্প করে আর রাত হলে জুয়া খেলে, এটাই ছিল ওর একমাত্র কাজ। ওর পরিবারের লোকজন সবাই অনেক ভালো, আমাকে প্রচন্ড ভালোবাসতো। আর দেখতে দেখতে প্রায় 6টা বছর কেটে যায়। আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হই। ও আগেই বলে রেখেছিল এবার যদি মেয়ে হয় তাহলে আমাকে আর রাখবে না, ও দ্বিতীয় বিয়ে করবে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, তারপর আল্লাহর উপর ভরসা করে থাকি। কিন্তু এইবারও আমার মেয়ে হয়, তখনও প্রচন্ড রেগে যায়। আমার উপর অত্যাচারের পরিমাণ বেড়ে যায়। ও একের পর এক নতুন নতুন মেয়েদের সাথে সম্পর্ক করতে থাকে। আমি প্রমাণ না নিয়ে কোনো কথাই বলতাম না, কারণ ও প্রচুর মিথ্যা কথা বলে। আমার ছোট মেয়ের বয়স যখন 2 বছর তখন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। ডাক্তারের কাছে গেলে জানায় আমার জরায়ুতে সমস্যা হয়েছে, আমাকে বাচ্চা নিতে বলে। কিন্তু ও কোনোভাবেই তৃতীয়বারের মতো বাচ্চা নিতে রাজি নয়। এরপরে ঔষধ খেয়ে কিছুদিন আমি ভালো থাকি, কিন্তু আমার প্রচুর সমস্যা হওয়ার কারণে ডাক্তার আমাকে ইমিডিয়েট অপারেশন করতে বলে এবং জরায়ু কেটে ফেলার কথা বলে। তখন ও একদমই রাজি হয় না, কিন্তু আমার সুস্থতার কথা চিন্তা করে আমার বাবা মা খরচ দিয়ে আমার অপারেশন করানো হয়। এরপর আমি সুস্থ হয়ে বাসায় আসলে ও কিছুদিন আমার সঙ্গে ভালো ব্যবহার করে। আমার হাজবেন্ড সবুজ আমাকে বলে আমি যেন বাবা মার থেকে কিছু টাকা এনে দেই, তাহলে ও একটা সিএনজি কিনবে। আমি ভাবলাম হয়তো এবারে ভালো হয়ে যাবে, তাই বাবা মাকে বলে আমি সিএনজি কেনার জন্য ওকে কিছু টাকা এনে দেই এবং ও একটা নতুন সিএনজি কিনে ভালোভাবেই কাজ
কাজ করতেছিল। কিন্তু 1 মাস যেতে না যেতেই ও অন্য আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়। আর ও লুকিয়ে একটা সিম ব্যবহার করত, সেই সিম দিয়ে মেয়ের সঙ্গে কথা বলতো এবং রাতে যখন বাসায় ফিরতো তখন ওই সিমটা খুলে লুকিয়ে রেখে আসতো যেন আমি বুঝতে না পারি। কিন্তু একদিন ও সিমটা লুকিয়ে রেখে আসতে ভুলে যায়। আমি ওর শার্ট প্যান্ট গুছাতে গিয়ে ওর প্যান্টের পকেট থেকে হঠাৎ করে সিমটা পেয়ে যাই। আর ওই সিমটা পাওয়ার পরে আমি আমার ফোনে সিমটা লাগিয়ে আমি ওই মেয়েটাকে ফোন দিয়ে সব কথা জানাই। মেয়েটা আমাকে বলে সবুজ যখন ওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তখন সবুজ নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়েছিল। মেয়েটার নাম শিল্পী। সবকিছু জানার পরে শিল্পী আমাকে বলে ও আর সবুজের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখবে না। শুনে আমার কিছুটা ভালো লাগে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সবুজ আবার শিল্পীকে কনভিন্স করে ওর সাথে যোগাযোগ কন্টিনিউ করে। এটা শোনার পর আমি প্রচুর ভেঙে পড়ি এবং কোনো একভাবে শিল্পীর মায়ের ফোন নাম্বার ম্যানেজ করে আমি তাকে ফোন দিই। তাকে ফোন দিয়ে সবকিছু খুলে বলি, কিন্তু সে উল্টো আমাকে প্রচুর বকাবকি করে এবং আমাকে বলে আমি নাকি কোনোদিনও ছেলের মা হতে পারবো না, তাই শিল্পীকে সে সবুজের সঙ্গে বিয়ে দেবে। এই কথা শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করব সেটা বুঝতে না পেরে আমার বান্ধবী সুমিকে সব জানাই। সবকিছু শুনে সুমি আমাকে বলে ও সবুজের সঙ্গে প্রেমের নাটক করে সবুজ কোথায় যায় না যায় সব খবর আমাকে দিবে। সবুজের তো আগে থেকেই মেয়ের নেশা ছিল। সুমি 2 দিন ওর সঙ্গে কথা বলায় ও পটে যায় এবং কোথায় যায় সব খবর ও সুমিকে বলতে থাকে আর সুমিও আমাকে জানাতে থাকে। এভাবে কিছুদিন চলতে থাকে। তারপরে একদিন জানতে পারি আজকে বিকাল 3টায় সবুজ পার্কে যাবে বন্ধুদের সাথে ঘুরতে। আসলে ও তো বন্ধুদের সাথে ঘুরতে যাবে না, নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে ডেটে যাবে। তো এটা জানার পরে আমি আমার ননদের থেকে একটা বোরকা এবং হেজাব নিয়ে আমিও ঠিক বিকাল 3টা বাজে ওই পার্কে যাই। পার্কে গিয়ে দেখি সবুজ যে মেয়েটার সঙ্গে দেখা করতে আসছে সেটা অন্য কেউ নয়, এটা শিল্পী। শিল্পীকে আমি আগে থেকেই চিনতাম, কারণ সবুজের ফোনে আমি শিল্পীর ছবি দেখেছি। আর শিল্পীকে দেখে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। আমি দৌড়ে গিয়ে শিল্পীকে উড়াধুরা থাপ্পড় দিতে থাকি। সবুজ এটা দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অনেক মানুষ জড়ো হয়ে যায়। শিল্পীও সুযোগ বুঝে পালিয়ে যায়। এরপরে আমি বাড়ি ফিরে আসি। আমি বাড়ি এসে আমার শাশুড়ির কাছে সব ঘটনা শেয়ার করি। আমার শাশুড়িকে যখন এসব কথা বলছিলাম তখন আমার 7 বছরের বড় মেয়েটা এই সব কথা শুনে। আর যখন সবুজ বাড়িতে আসে তখন আমার মেয়েটা কিছু না বুঝেই ওর বাবাকে বলে, বাবা আজকে তুমি মাকে চিনতে পারো নাই? আর এই কথা শুনেই সবুজ সবকিছু বুঝে যায় যে বোরকা পরা ওই মেয়েটা আমি ছিলাম। কারণ আমি যখন শিল্পীকে মারতেছিলাম তখন সবুজ আমাকে চিনতে পারে নাই। সবকিছু জানার পরে সবুজ আমাকে প্রচুর মারধর করে। আমি এই কষ্টটা আর মানতে পারতেছিলাম না, তাই একসঙ্গে অনেকগুলি ঘুমের ঔষধ খেয়ে ফেলি। কিন্তু আমার শাশুড়ি আর ননদ এটা দেখে ফেলে, তাই তারা সাথে সাথেই আমাকে হসপিটালে নিয়ে যায়। সময় মতো হসপিটালে নেওয়ার কারণে আমার তেমন কোনো ক্ষতি হয়নি। 3 দিন পরে আমাকে রিলিজ দেওয়া হয়। আমি বাসায় ফিরে আসি। আমি বাসায় আসার পরে সবুজ আমার কাছে 2000 টাকা চায়। আমি কারণ জানতে চাইলে সে বলে আমার জন্য ঔষধ কিনতে হবে। আমি তাকে 2000 টাকা দেই আর সে এই টাকা নিয়েও শিল্পীর সঙ্গে দেখা করতে চায়। একবার ভাবতে পারেন, বউয়ের অসুস্থতায় বউয়ের কাছ থেকে টাকা নিয়ে স্বামী তার পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। বিষয়টা কতটা কষ্টদায়ক। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা একটা বাস্তব জীবনের ঘটনা শুনলেন। একটা আপু আমাকে এটা লিখে পাঠিয়েছে। আপুটার বিয়ে হয়েছে 14 বছর। তার ঘরে 2টা কন্যা সন্তান আছে। তার স্বামী এত অন্যায় করার পরেও সে এখনো মনে প্রাণে চায় এই স্বামীর সংসারটা করতে, কিন্তু সে প্রচুর সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। তার এখন কি করা উচিত? আপনারা অবশ্যই সেটা কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ।